তো কিছু করার নাই, কারণ অনেকগুলো পয়েন্ট, তারপরও অনেকগুলো বিষয় বাদ পড়ে গেছে। আমি একটু সাদ্দামের প্রতিক্রিয়া প্রথমে একটু শুনবো, যে ছাত্রলীগ সম্পর্কে অনেকগুলো বিষয় আল জাজিরাতে উত্থাপন করা হয়েছে, বিবিসিতেও করা হয়েছিল, সেই সম্পর্কে আপনাদের মন্তব্যটি কি? এবং তারপরে আমি সুমি খানের কাছে যাব, কারণ আপনি দীর্ঘ সময় আল জাজিরাতে কাজ করেছেন, সেখানে আপনার অভিজ্ঞতাটা একটু জানবো। প্রথমে একটু ছোট্ট করে জানবো সাদ্দামের কাছে। সাদ্দাম, আরো একবার স্বাগত জানাই যে বিবিসি এবং আল জাজিরায় আপনাদের সম্পর্কে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের অভিমত কি? ধন্যবাদ। আজকে বাংলাদেশ ছাত্রলীগের একটি কর্মসূচি চলমান আছে। মাইলস্টোনে নিহত শিশুদের স্মরণে আমাদের শোক সংহতি কর্মসূচি রয়েছে। আমি সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে আল জাজিরার যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, প্রথম কথা হচ্ছে এটি নতুন কিছু নয়। এতদিন ধরে বাংলাদেশে খণ্ডিত বিখণ্ডিত ভাবে কিংবা বিকৃত করে এডিট করে যেটি করার চেষ্টা করা হচ্ছিল সরকারি প্রোপাগান্ডা কৌশলের অংশ হিসেবে, সেটি আজকে আল জাজিরা সেটি করেছে। এবং আমরা যেটি দেখেছি যে এটি এই রিপোর্টটি আপনি যেটি তথ্যচিত্র ইতিমধ্যেই তুলে ধরলেন, সেখানে তো অনেক প্রশ্ন এসেছে। যিনি এই রিপোর্টটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আল জাজিরার সাংবাদিকতার রীতি, যেটি ধারাবাহিকভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক পক্ষকে উৎসাহিত করার ব্যাপারে কাজ করে থাকে, সেই বিষয়টি রয়েছে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে ঘটমান প্রবাহ, এটি যদি আমি একেবারে যদি সংক্ষেপে বলি, যে ধরুন একটি ছাত্র আন্দোলন হয়েছে, ধরুন যে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল কোটা সংস্কার করা। এখন একটা সরকার রেসপন্সিবল কিনা, একটা সরকার গণমুখী কিনা, একটা সরকার দায়িত্বশীল আচরণ করছে কিনা, এটা বিচার করার পদ্ধতিটা কি? যে কোনো দেশে যদি ছাত্র আন্দোলন হয়, যে সরকার সেই দাবিগুলোর ব্যাপারে রেসপন্সটা কিভাবে করছে, দাবিটি মেনে নিচ্ছে কিভাবে। এবং এই বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা, সেখানে যেটি বাস্তবতাতে ছিল যে এটি তো এই সরকার, সেই সরকারই বাংলাদেশে ক্ষমতায় ছিল যারা যারা কোটা সংস্কার করেছে, যারা 2018 সালে যারা সরকারি প্রজ্ঞাপন দিয়ে কোটা বাতিল করেছে। যেই প্রধানমন্ত্রী এই কোটা সংস্কার বাতিল করেছিলেন, সেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন। এবং বিষয়টি হচ্ছে আরেকটি যে দিক, সেটা হচ্ছে যে এটি বিচারিক আদালতের প্রক্রিয়াধীন ছিল। আমি মনে করি যে এটি বিচার বিভাগ অতি সক্রিয়তা দেখিয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তারপরও দেখুন যে সেটি তখন বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে গেছে, সরকারে আদালতে সরকার পক্ষে আইনজীবীরা লড়েছে। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে, আপনি যদি কর্মসূচিগুলো নিরপেক্ষভাবে দেখেন, কোটা সংস্কারের দাবিতে সবচেয়ে সৃজনশীল, সবচেয়ে বিস্তৃত, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইনক্লুসিভ কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগ দিয়েছে। এবং কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে। এবং সমাধান হয়েছে কিনা আপনি যদি দেখেন, যে সরকার বা ছাত্র সংগঠন, ধরলাম যে আমরা আমাদের দলের কথা বলছি, সরকারের কথা বলছি, সমাধান হয়েছে কিনা? 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, তো সরকার তো সমস্যাটির সমাধান করে ফেলেছে। তো সরকার স্টুডেন্ট মুভমেন্টে রেসপন্স করেছে। শেখ হাসিনা সরকার সেটির একটি শান্তিপূর্ণ, আইনগত, নিয়মতান্ত্রিক সমাধানের প্রক্রিয়া অবলম্বন করেছে। সাদ্দাম, আমি আপনার কাছে সুনির্দিষ্ট করে আল জাজিরা এবং বিবিসির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইছি, যে আপনাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই প্রতিবেদনগুলো এসেছে, সেখানে আপনাদের বক্তব্যটি কি? ধন্যবাদ। আমি প্রেক্ষাপটটি বর্ণনা করছিলাম যে এটির সঙ্গে যেহেতু এই পুরো প্রেক্ষাপটটি জড়িত রয়েছে, এবং এই যে প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশে 90% থানা, 450-এর অধিক থানা লুটপাট করা, কিলিং মিশন বাস্তবায়ন করা, জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করা, এবং তাদের নিজেদের স্বীকারোক্তির মাধ্যমে যেটি এসেছে, তো সেটি তো প্রমাণিত হয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের বিষয়টি যদি বলি, তাহলে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কাজ ছাত্রদের সমস্যার সমাধান করে 11 জুলাই সেটি হয়েছে। এরপরে বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন পরিবেশটি ভালো থাকে, শান্তিপূর্ণ থাকে। প্রথমবারের মতো 15 জুলাই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ ঘটানো হলো, এবং সেটি তারা ঘটিয়েছে। এবং সেটি আজকে যারা এই ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তাদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে। এবং আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, গণসংগঠনকে তিনি নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকটি মুহূর্তে তিনি একেবারে সরাসরি নির্দেশনা, নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে যে নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন, এবং সমস্ত ধরনের সহিংসতা যেন এড়ানো যায়। এমনকি তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করে, সেই পরিস্থিতিগুলোতেও যেন কেউ সেই পাতা ফাঁদে কেউ যেন পা না দেয়, সে ব্যাপারেই কিন্তু এই শেখ হাসিনা সরকার নির্দেশনা দিয়েছে, এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি বাস্তবায়ন করেছে। এটি আরেকটি উদাহরণ। আপনি দেখুন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একটা লাশ ফেলানোর জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন যে সংঘাত কোনো অবস্থাতেই করা যাবে না, এবং কারো যেন সংঘাতের সুযোগ না নিতে পারে, সেজন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন মুখোমুখি না হয়, সে কারণে কিন্তু ক্যাম্পাস ছেড়ে দেয়, ইউজিসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা, এই নির্দেশনাগুলোই কিন্তু দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ
তার এই জুলাই আগস্টের পুরো সময়টুকু প্রথম ছাত্র দাবি পূরণ করেছে, দ্বিতীয় বিষয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে, তৃতীয় বিষয়ে নিজেদের সাংগঠনিক প্রায়োরিটির চেয়ে শিক্ষার্থীদের সেফটিকে গুরুত্ব দিয়ে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত এবং প্রক্রিয়া অবলম্বন করেছে। এবং পরবর্তীতে আমি শেষ করছি, যেটা আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে দেখুন, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এই পুরো জুলাই আগস্টের সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন সুন্দর থাকে, মানুষের জীবনের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, যে কারণে যখন কারফিউ দেওয়া হয়েছে তখন কিন্তু আপনি দেখবেন যে তারা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলো আমাদের কি পয়েন্ট ইনস্টলেশন থেকে শুরু করে পুলিশ, শিক্ষা প্রতিষ্ঠান, বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো স্টেশন থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর থেকে শুরু করে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে। বিপরীতে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছে। এবং আপনি আগস্টের প্রথম থেকে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি কতবার পরিবর্তন করা হয়েছে। এবং শুধুমাত্র এটি শেখ হাসিনা সরকারের যে কমিটমেন্ট ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট ছিল সব ধরনের সহিংসতা এড়ানো, কোনো ধরনের উস্কানিমূলক পরিবেশ পরিস্থিতি তৈরি না করা, জনগণের নিরাপত্তার বিষয়টিকে প্রায়োরিটি দেওয়া, সেটি শেখ হাসিনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে, কারণ আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের গায়ে আপনারা, শিক্ষার্থীদের সঙ্গে আপনারা মারপিট করেছেন, কেন এই বিষয়গুলো আসলো আমি আসবো আপনার কাছে। কিন্তু সুমি খান, আপনি তো দীর্ঘদিন আল জাজিরাতে কাজ করেছেন, সেখানে আপনাদের অভিজ্ঞতা কি, আর যে প্রতিবেদনটা দেখলেন সেটি সম্পর্কে বা আপনার মন্তব্য কি? হ্যাঁ, ধন্যবাদ সুলতানা, ধন্যবাদ সাদ্দাম এখানে এসেছেন, আর হচ্ছে গিয়ে যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা শুভকামনা জানাই। আমরা সুলতানা, আপনারও দীর্ঘদিনের গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা, আমারও, এবং আমরা ক্রাইম রিপোর্টিং এ আমরা যারা কাজ করেছি, আমরা আসলে গণমাধ্যমের অনেক চিত্র, অপরাধ, ঘটে যাওয়া ঘটমান অপরাধ এবং বানানো অপরাধ, এই বিষয়গুলোর সঙ্গে আমরা আসলে খুবই পরিচিত। আন্তর্জাতিক গণমাধ্যমে যুক্ত হবার পর আমি দেখলাম যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যম কিভাবে আমরা যাকে মিসলিডিং বলি, আপনিও গণমাধ্যম গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্রী, আমিও তাই, তো আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও বাস্তব অভিজ্ঞতাতে আমরা দেখেছি সেটা। আল জাজিরা সেটা বারবার করছে, আগেও করেছে। আমার যেদিন গণজাগরণ মঞ্চে আপনার প্রথম আমার রিপোর্ট আল জাজিরায় হলো 13 সালে, যখন হচ্ছে গিয়ে আপনার তাহরির স্কোয়ারের সাথে কম্পেয়ার করে গণজাগরণ মঞ্চকে নিয়ে সেই স্টোরি যখন প্রথম ছাপা হলো, আমার মনে আছে, আমি সেই স্ক্রিনশট রাখিনি বটে, আমি জানি না ওদের ওখানে এখনো আর্কাইভে আছে কিনা, যে একজন ব্রিটিশ সাংবাদিক, প্রবীণ সাংবাদিক মন্তব্য করেছিলেন যে এতদিন পর আল জাজিরাকে আমরা প্রফেশনাল জায়গায় দেখতে পাচ্ছি, সত্যিকার মানুষের গণ আন্দোলন যেটা, সেটা নিয়ে একটা তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হলো। এটা ওনার অবজারভেশন। এরপরে ধারাবাহিকভাবে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে হলো, আমি ছোট করে কয়েকটা উদাহরণ বলি, যে আমাকে ওনারা বলছিলেন, আল জাজিরা থেকে বলা হচ্ছিল, আল জাজিরাতে পাকিস্তানি বা আরব দেশগুলোর কিছু সাংবাদিক থাকে, আপনি দেখবেন যে আমার একটা রিপোর্ট ছাপা, অনেক রিপোর্ট আছে, অনেক রিপোর্ট নেই, তার মধ্যে আবার একটা রিপোর্ট আছে যে আমরা ডিকেড, এক যুগ বাংলাদেশে আমাকে অ্যাসাইন করেছিল, যে ওখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে ওখানে যে নিউজের টিম ছিল তাদের থেকে অ্যাসাইন করেছিলেন ওনারা, যে বাংলাদেশে তো হরতাল সবসময় হয়, 1 দশকের হরতাল নিয়ে তুমি একটা প্রতিবেদন দাও, গবেষণা ভিত্তিক। আমি তখন ডেইলি স্টারের টপ ফ্লোরে নতুন অফিস, যখন আপনার ইয়েতে ফার্ম গেটের কাছাকাছি, এই অফিসের ছাদে গিয়ে আমি ওদের টপ ফ্লোরে গিয়ে ওদের লাইব্রেরিতে কাজ করেছি। রাত 12টায় যদি আমাকে সিকিউরিটি গার্ড না ডাকতো, আমি সারা রাতি কাজ করতাম, 2 হাত কালি কালি হয়ে গেছিল পত্রিকার পাতা উল্টাতে। প্রেস ইনস্টিটিউট লাইব্রেরি, বাংলা একাডেমির লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, আর আপনার হচ্ছে গিয়ে প্রতিটা সেন্ট্রাল লাইব্রেরি, প্রতিটা লাইব্রেরিতে কাজ করতে আমাকে করে করে বের করতে হয়েছে। 10 বছরের হরতালের চিত্র তো নট এ ম্যাটার অফ জোকস। যা হোক, সেটা যখন প্রকাশ হলো ফেব্রুয়ারির 3 তারিখ 2013, আমি দেখলাম মানে হতবাক হয়ে, আমার প্রতিদিনের কাজ কিন্তু আপডেট জানছে, আমি আল জাজিরাতে আমার সব মেইলেই অলমোস্ট আছে, যে আমি আজকে এই লাইব্রেরিতে কাজ করেছি, এইটুকু পেয়েছি, এই লাইব্রেরিতে এইটুকু পেয়েছি, আমি ছবি তুলছি, কম্পোজ করছি, কম্পাইল করছি।
তো আমি দেখলাম ওখানে একটা সিল ছাপ্পর রিপোর্টের উপরে খাটিয়েছি অধিকার। আমি জাস্ট কতক্ষণ আমার চিন্তা করতে হলো যে আমি জানি অধিকার আদিলুর রহমান শুভ্রর, আমি জানি আমরা যারা সাংবাদিক, আমরা বাংলাদেশের সবগুলো এনজিও সম্পর্কে আমাদের কাজ করা হয়, আমরা সাংবাদিকরা যারা প্রফেশনালি কাজ করি, আমাদের কাছে দলমতের কোনো আলাদা করে আমাদের কাছে বিশেষত্ব থাকে না সুলতানা। হ্যাঁ, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আমি যখন দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে ওদেরকে মেইল করলাম, হোয়াট ডিড দে ডু? অধিকারকে তুমি কাটিসে দিয়েছো, বাট হাউ ক্যান ইট পসিবল? এবং তারপর আমি জানলাম, আমার মেইলের রিপ্লাই পাচ্ছিলাম না, আমি জানলাম হেড অফ নিউজ থেকে শুরু করে পুরো টিমে পাকিস্তানি ছাড়া, পাকিস্তানে একজন সাইফ ছিল, আমার রিপোর্টের সাথে ওদের নামও দিয়েছে, করেছে আমি একা কাজ, হাদ্দাদ বিন মোহাম্মদ, উনি যে আমাকে বিল পাঠাচ্ছে, আমার একটা রিপোর্টে আমাকে $500 করে প্রতি রিপোর্টে তখন দিত, তো এটাতে ওরা $250 দিচ্ছে। আমিও অবাক হয়েছি, আমাকে তো অন্যান্য স্টোরিতে $500 দিয়েছে, এটাতে 250। হাদ্দাদ বিন মোহাম্মদ যে ওর মেইল আছে, আমি আজকে পেলাম আবার মেইলটা, তো যে ওর অফিসকে অন্যজনকে বলছে যে সুমি খান ওনার অ্যাকাউন্টে তুমি $250 তুমি সেন্ড করো, কিন্তু আমার কথার উত্তর দিল না হাদ্দাদ বিন মোহাম্মদ, যার নাম আমার নিউজে ছাপা হলো, যে ভালো কথা, তোমরা কোনো কাজই করোনি আমার রিপোর্টের ক্ষেত্রে, আমি একা করেছি এতদিন, 10 বছর বলেছো, আমি এক যুগ দিয়েছি, হেডলাইনে ডিকেড লিখেছো, কিন্তু অধিকারের সিলটা আসে কি করে? তার মানে দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যম, এবং আমরা যুদ্ধাপরাধী মামলার সময় আমরা দেখেছি বিবিসির রিপোর্ট, যখন গোলাম আজমের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বা এদের যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন 71-এর ঘাতকদের বিচার হচ্ছে, আমরা দেখেছি জামাতের মিছিলকে ওরা বলছে ইসলামীরা প্রতিবাদ করছে, ইসলামিস্টরা। এবং বিবিসি জেলখানার সামনে, আমরা এতগুলো গণমাধ্যম আছি, মুক্তিযোদ্ধাদের পরিবার আছে, সেক্টর কমান্ডাররা আছে, তাদেরকে বাদ দিয়ে বিবিসি কিন্তু নিউজ করেছে ওদের দাবিটা। আমাকে আল জাজিরা থেকে বলা হয়েছে ইউ প্লিজ গো ahead with the report, প্লিজ send us, যে এটা ইসলামিস্টদের বিরুদ্ধে, হ্যাঁ ইসলামের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে তোমার সরকার একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে। হ্যাঁ, বিচার প্রক্রিয়া, নো নট এট অল, এটা জুডিশিয়ারি প্রসেস, মানে যুদ্ধাপরাধীদের যে বিচার চলছিল সেটাকে আল জাজিরা আপনাকে অ্যাসাইন করেছে যে মুসলিমদের বিরুদ্ধে একটা ট্রায়াল চলছে, এই তো? এটা যেন আমি করি। আমি যখন ওদেরকে বললাম যে এটা একটা বিচার প্রক্রিয়া, দিস ইজ আ জুডিশিয়ারি প্রসেস, দিস ইজ নট any political issue or political any conflict or anything else. This is এটা একটা ইতিহাস, এটা একটা গণহত্যা, এখানে জেনোসাইড হয়েছে, এখানে হচ্ছে গ্যাং রেপ হয়েছে, এখানে পরিকল্পিতভাবে এথনিক ক্লিনজিং এর কনস্পিরেসি হয়েছে, সেগুলোর পাকিস্তান গভর্নমেন্টের গ্যাজেট আছে, গোলাম আজমকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাজাকার বাহিনী, আলবদর বাহিনী তৈরি করা হয়েছে, এবং সেগুলো, এবং এটা কোর্ট 1973 অ্যাক্ট অনুযায়ী একটা আদালত গঠন করা হয়েছে, দিস ইজ এ ট্রাইব্যুনাল। তখন আমাকে আল জাজিরা একটা লাইনে আমি শেষ করে দিই এই কথাটা, এই ইস্যুটা বললেন যে ওকে ফাইন, ইউ গো হেড, তুমি একটা কাজ করো, তুমি কোর্টের সামনে যারা পথিক আছে যাচ্ছে ওদের তুমি ইন্টারভিউ করো। আমি তখন করলাম, যারা টুপি দাঁড়িয়ে আছেন একেবারে ধর্মীয় পোশাকধারী, তাদের আমি যাকেই নিচ্ছি, এবং সঙ্গে সঙ্গে ওরা দেখছে লাইভে, প্রত্যেকে বলছে এদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি হওয়া উচিত, এরা এতটাই অপরাধ করেছে। তখন আল জাজিরা দেখছে একজনও তো ওদের পক্ষে আসছে না, তখন আবার আমাকে বললো, বেটার ইউ ডু 4 ইন্টারভিউ হু উইল সে দ্যাট ইয়েস গভর্নমেন্ট ইজ ডুইং good for us, and other 4 will say that yes, this is not actually judicial. আমি যে ওকে ফাইন, জামাত হোক বা যুদ্ধাপরাধীদের পক্ষে 4 জন, তোমরা এটা চাইছো, বাট যেটা সত্যি সেটাই সত্যি, আমি সেটা করেছি, এটা এখনো আছে। ও তারপরে আপনি ছেড়ে দিলেন কেন? যেদিন এই যে ফেব্রুয়ারি 13-তে, ওটা যখন আমি দেখলাম যে ওরা কোনো উত্তর দিচ্ছে না, এবং গণমাধ্যম ওদের পুরো মিডিয়া টিমটাকে ওরা চেঞ্জ করে নতুন মিডিয়া টিম নিয়েছে, মানে কতটা টাকা, কত বড় ফান্ড
আল জাজিরা পেলে সেখানকার হেড অফ নিউজ থেকে শুরু করে দায়িত্বশীল পদে প্রফেশনাল সাংবাদিকদেরকে ওরা সাথে সাথে ছাঁটাই করে দিল, ছাঁটাই করে দিয়ে ওদের মতো করে ওরা লোক নিল, কিন্তু আমাকে কিছু বলল না। আমারটা কন্ট্রাক্ট ভিত্তিক ছিল না, আল জাজিরা সাইন করেছে, আমাকে বলেছে আমরা চাই তুমি খুবই আমার কাজ সম্পর্কে ওরা যথেষ্ট ওয়াকিবহাল ছিল এবং ওদের কনফিডেন্ট ছিল, ওরা মনে করেছে যে ওরা যা চাবে আমি তার চেয়ে হয়তো বা বেশি দিতে পারবো, এবং সেটা আমি দিয়েছি। কিন্তু ওদের কথা মতো চলিনি এবং আমি অনেক ক্ষেত্রে দেখছি ওরা মিসলিড করছে। আমি যখন দেখছি আমি যেটা দিচ্ছি, আমি যেটা করছি, সেটাকে যখন ওরা বিকৃতভাবে অপরাধীদের, ঘাতকদের পক্ষে উপস্থাপন করছে, যেটা ধর্মের নামে, যেটা না। ধর্ম একটা পবিত্র বিষয়, ধর্ম প্রত্যেকের পবিত্র বিশ্বাসের জায়গা, ধর্ম নিয়ে বেচা কেনা পাকিস্তানের পক্ষে বলুন বা আমেরিকার পক্ষে বলুন বা চায়নার পক্ষে বলুন, ৭১ যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, স্বাধীন বাংলাদেশকে ৭২ সালেও যারা স্বীকৃতি দেয়নি, তাদের পক্ষে যখন একটানা নিউজগুলো চলে যাচ্ছে, আমি নীতিগতভাবে তো আমি জবলেস ছিলাম, আমার আর কোনো চাকরি ছিল না, আর কোনো জীবিকাও ছিল না, কিন্তু আমি আমার নীতিগতভাবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছি, কারণ অন্যায়ের সাথে, মিথ্যার সাথে তো আমি কাজ করতে পারবো না, বিশেষ করে আমার স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। সুমি খান, আমাকে যদি একটু বলেন, আচ্ছা আপনি যেটা বলছেন ভেরি ইন্টারেস্টিং। দেখুন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আল জাজিরার মতো চাকরি আপনি ছেড়ে দিলেন, তারপরে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তবু আপনি কেন আর চাকরি কোনো পেলেন না? আওয়ামী লীগ কেন আপনাকে কোনো পৃষ্ঠপোষকতা করলো না? মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ তো। সুলতানা, আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি ভীষণ খুবই প্রফেশনাল, সৎ সাংবাদিকতা দিয়ে পুরো প্রতিষ্ঠিত এবং দেশের লিডিং মিডিয়াতে কাজ করা, আমরা কি কখনো পৃষ্ঠপোষকতা চেয়েছি? নিশ্চয়ই না। আমরা নিজেদের যোগ্যতা, নিজেদের মেধার কাজ করেছি। স্বাধীনতার কথা, যুদ্ধাপরাধীদের কথা বললেই আমাকে তো চাকরিতে থাকতে দেয়নি। 11 সালে আমি 13তে, আমি 11-র পরে আমি হচ্ছে গিয়ে আল জাজিরায় কাজ করেছি। আমি 2002 থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা শুরু করেছি। আমি বাংলাদেশে সাংবাদিকতা আমার 93 থেকে ভোরের কাগজের সাথে শুরু। আমাকে চাকরি করতে দেওয়া হয় না, আমার অ্যাপয়েন্টমেন্ট হয়। কেন আমাদের আজকে সাদ্দাম তো আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই, কিন্তু ও চোখের সামনে দেখেছে। সাদ্দামের সঙ্গে আমার দেখা হয়েছে জুলাইয়ের শেষে, যখন আজকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী করছে, শেখ হাসিনা যদি খুনই করবেন, খুন করারই অর্ডার দেবেন, উনি কেন ছাত্র নেতাদের সবাইকে জাসদ অফিসে বা ওদেরকে সিদ্ধান্ত দিয়েছে, আমিনুল ইসলাম থেকে শুরু করে যে পান্না ভাইকে মেরে ফেলা হলো, সাবেক ছাত্র নেতা, তাদেরকে বসিয়েছিল ছাত্রদের সাথে কথা বলতে যে ওরা আসলে কি চায়। এবং আরেকটা লাইন সুলতানা, আমাকে একটা লাইন যদি আপনাকে আমি একটু মনে করিয়ে দিই, রায় যেদিন হচ্ছে এই মামলার কোটা ভিত্তিক যেটা রায়, আমি পুরো রায়টা শুনেছি, আমরা সুপ্রিম কোর্টে, আমরা সেই দিনের বিচার প্রক্রিয়াটা দেখেছি, রায় শুনেছি। যে আমি আপনার আগের টক শোতেও বলেছিলাম যে যেখানে ব্যারিস্টার সারা হোসেন থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতের সবগুলো আইনজীবী, তাজুলও ছিলেন, তাহলে সেই কোটার বিষয়টাই তো ভিত্তিহীন। তারা আজকে এই যে ষড়যন্ত্রমূলকভাবে আল জাজিরা করছে, এই যে এতদিন আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি 7-এর পর, আমি 2002-তে অ্যারেস্ট হয়েছি, আমি 2004-এ অ্যাটাক হয়েছি, ওদের তো সবাই জানতো। গণমাধ্যম যাদের হাতে দিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধুর খুনিরা নেতৃত্ব দিয়েছে আমাদের বিএফইউ যেতে, সাংবাদিক ইউনিয়নকে। সাংবাদিক ইউনিয়ন যদি জামাতের নিয়ন্ত্রিত থাকে, বুঝতে পেরেছি। আমরা জানি আপনি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি আমেরিকা থেকে কারেজ ইন জার্নালিজম অ্যাওয়ার্ডটি পেয়েছেন 2002-03 সালের দিকে, আমার যতখানি মনে আছে। যাই হোক, আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এখানে ধরেন শিবিরের সভাপতি সাদিক কায়েমকে এই আন্দোলনের প্রধান দেখানোর কারণটি কি? এখানে একটা কথা বলি সুলতানা, অপরাধী কিন্তু অপরাধের প্রমাণ রেখেই যায়। সুতরাং ওরা যে অপরাধ করেছে, ওরা যারা জামাত নিজেই স্বীকার করেছে, আপনি নিজেই দেখিয়েছেন, আপনারটাতেও আছে যে আমরা টেলিভিশন, বিটিভিতে হামলা, মেট্রো রেলে হামলা, ধ্বংস। আল জাজিরা কেন সাদিক কায়েমকে প্রধান হিসেবে দেখালো? আল জাজিরাতে যারা এই নিউজটা করিয়েছে, আপনি জানেন যে আপনার হচ্ছে গিয়ে একালের গোয়েবলস, আমাদের
প্রেস সেক্রেটারি শফিক, যে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপা আপা করে করে শেখ হাসিনার থেকে বা সাবেক প্রধানমন্ত্রী থেকে, আপনি আমি তো প্লটও নিতে যাইনি, আপনি আমি কখনো সুযোগ সুবিধা, আমি 3টা চ্যানেলের চিফ রিপোর্টার থেকেও তো কখনো কোনো সুযোগ সুবিধা নিতেও যায়নি, ইভেন আমাদের চাকরিতেও থাকতে দেয়নি। তাহলে ওনারা যারা সুযোগ নিয়েছেন আজকে, ওনারা মিথ্যাচার দিয়ে গোয়েবসিও ওনারা পরিকল্পিতভাবে, তাহলে ওকে কেন, শিবিরকে কেন, এটা যদি ওনারা গণজাগরণ বলেন, তাহলে এটা ওরা নিজেরাই স্বীকার করছে জামাতের পরিকল্পিত, জামাতের ষড়যন্ত্র। এবং আল জাজিরাকে ওরা যেটা দিয়েছে, জুলকারনাইন যা করছেন, জুলকারনাইন ভালো বলতে পারবেন তিনি কেন করছেন। এবং সেটা আদৌ, সারা আপার কথাও আপনি মনে রাখেন যে সারা হোসেন বারবার বলেছে আদালতে এগুলো একটাও ধোপে টিকবে না। বুঝতে পেরেছি সুমিখান, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু সাদ্দাম হোসেন, আপনার কাছে জানতে চাই যে আল জাজিরার এই প্রতিবেদনটিতে আপনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের একটি বক্তব্য ফোন আলাপ শোনানো হয়েছে, আপনি জানেন, যেখানে বলা হয়েছে যে মানে 16 তারিখ কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে ওই আলাপটি হয়েছিল, আপনি যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আমরা যেটি মনে করি সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে, যে কারণে কিন্তু ছাত্র শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত তাহরীর সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে, তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীদের লেবাস। তারা যদি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী থাকতো, তাহলে তাদের পরিচয় লুকানোর প্রয়োজন ছিল না। এবং এই ধরনের ঘটনা তারা নানাভাবেই ঘটিয়েছে, এবং পরবর্তীতে যেটি প্রমাণিত হলো 5ই আগস্টের পরে, যখন তারা তাদের প্রকৃত পরিচয় নিজেরাই যখন তারা উন্মুক্ত করলো, তখন কিন্তু সবার সামনে সেটি উন্মোচিত হয়ে গেল। এবং আজকে এই আল জাজিরা যে রিপোর্টটি নিয়ে এসেছে, সেটি এক ধরনের, আমরা বলবো যে আমাদের যে অবস্থানটি ছিল, সাধারণ মানুষের যে প্রশ্ন ছিল, সেই অনেক প্রশ্নের উত্তর তারাই দিচ্ছে, যখন তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, এজেন্ডা এবং নির্দিষ্ট পলিটিক্যাল মেসেজকে যখন তারা এক ধরনের বৈধতা দিতে চায়, এক ধরনের প্রমোশনের জায়গায় নিয়ে যেতে চায়, এক ধরনের ক্যাম্পেইনিং প্ল্যানের আওতায় নিয়ে আসতে চায়, সে কারণে তাদের জায়গা থেকে গ্লোরিফাই করা, সেই চেষ্টাটি তো আমরা দেখেছি। এবং একটি আপনি প্রতিবেদনটি দেখুন, যে এই প্রতিবেদনটি কারা, এটি তো আপনি প্রতিবেদনটি দেখে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ মানুষকে যদি জিজ্ঞেস করেন যে এই প্রতিবেদনটা দেখেন আপনার প্রশ্নটা কি, এটি তো জাস্ট এই যে একটা দখলদার সরকার, তাদের সেই সরকারের এক পাক্ষিক বয়ান। এই সরকারের বিভিন্ন চরিত্র যে রয়েছে, এই বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করে বেড়াচ্ছে, বাংলাদেশের মানুষের উপর সীমাহীন নির্যাতন নিষ্পেষণ চালিয়ে দিচ্ছে, সেই চরিত্রগুলো, সেই ক্যারেক্টার গুলো তাদের বক্তব্য তুলে দিচ্ছে। এই ধরনের এক পেশি সাংবাদিকতাকে যখন অনুসন্ধানী সাংবাদিকতা বলা হয়, তখন আসলে সত্যিকার অর্থে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে। এবং একটি ঘটনার যে বর্ণনা আপনি দেখুন, যে বাংলাদেশে জুলাই আগস্টে তো অনেক ঘটনা ঘটেছে, এবং আপনি দেখুন যে কোন ঘটনার বর্ণনা এখানে দেখা হয়েছে, প্রেক্ষিতি বর্ণনা করা হয়েছে কিনা, কোনটিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, কোন বাস্তবতাকে ওভারলুক করা হয়েছে, কোনটিকে স্কিপ করা হয়েছে, কোনটিকে সামনে নিয়ে আসা হয়েছে, কোথাকার ভিডিও কোথায় জুড়ে দেওয়া হয়েছে। এবং কনভারসেশন, আপনি দেখুন যে কনভারসেশন, আপনার সঙ্গে আমার 20 মিনিট যদি আলাপ আলোচনা হয়, 20 মিনিট আলাপ আলোচনায় নানা ধরনের মন্তব্য আমরা করতে পারি, সেটির মাধ্যমে একটা হয়তো পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যেতে পারে। কিন্তু আপনি যদি আমার এই কথা থেকে যদি 1 মিনিটের কথা, 30 সেকেন্ডের কথা আলাদা করে বর্ণনা করেন, সেই 30 সেকেন্ডের কথা তো কি থাকতে পারে কি না থাকতে পারে, সেটি তো সচেতন দর্শকের কাছে একেবারেই সহজবোধ্য। যে কারণে যেটি করছে, যে আমরা মনে করি যেসব করে আসলে এই দখলদার সরকারের যে বৈধতা বাংলাদেশের জনগণের কাছে ন্যূনতম অর্থেও নেই। এই সরকার বাংলাদেশের মানুষের উপর একটা যে দমন পীড়নের যন্ত্র, মানুষের সিকিউরিটি দিতে পারে না, মানুষের নিরাপত্তা দিতে পারে না, অর্থনীতি ভেঙে পড়ছে। এবং এই যে ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং ক্ষমতাকে নিরাপদ করার জন্য তারা যে ক্যাম্পেইনিং প্ল্যান, সেই ক্যাম্পেইনিং প্ল্যান অংশ হিসেবে এটিকে অনুসন্ধানী সাংবাদিকতা হিসেবে তারা চালিয়ে দিচ্ছে বলে আমার কাছে মনে হয়। সাদ্দাম, আমি তো অনেকদিন ধরে বিদেশে থাকি, এই বাংলাদেশের এই ঘটনাক্রম খুব একটা ফলো করা হয়নি। আমি 16 জুলাই থেকে ফলো করছিলাম, তখন আমি দেখি যে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে, এই ধরনের খবরগুলোই বারবার করে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। পরবর্তীতে এখন আমি জানি যে আসলে কোথায় কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কিন্তু এই যে আপনাদেরকে নিয়ে যে প্রচারণাটা চলছিল, তার পেছনে কি ছিল, আপনারা কেন সেই জায়গাগুলো মোকাবেলা করতে ব্যর্থ হলেন? কিংবা 16 জুলাই রাত থেকে যখন ঘটনাক্রম বদলাতে থাকে, তখন আপনারা কি অনুধাবন করতে পারছিলেন কোন দিকে যাচ্ছে ঘটনা? দেখুন, এ কারণে আমি প্রথম দিকে ঘটনাক্রমটি বর্ণনা করার চেষ্টা করছিলাম, কারণ এই ঘটনাক্রমটি বর্ণনা না করলে আসলে অনেক বিষয় অস্পষ্ট থাকবে। এবং বাংলাদেশে 1 জুলাই থেকে, এবং এটি নিয়ে আলোচনাও হয়েছে আপনার সঙ্গে পূর্বে, 1 জুলাই থেকে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার পরে কোটা সংস্কারের দাবিতে কর্মসূচি হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো কোটা সংস্কারের দাবিতে
কর্মসূচি পালন করেছে, নেতৃত্ব দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা পর্দার পেছনেও কাজ করেছি, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা, সেটির মাধ্যমে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা। রাজপথে আমরা কোটা সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং এর বাইরেও অ্যাটর্নি জেনারেল অফিস থেকে শুরু করে প্রত্যেকটি আইনানুগ কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলাপ আলোচনা করা, সেটির মাধ্যমে আইনগত একটি সমাধানের দিকে অগ্রগতি হওয়া, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। এবং আবারও বলছি, এবং আমরা যদি বারবার বলতে চাই, 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, এবং এরপরে 12, 13, 14 আপনি দেখবেন যে তারপরেও পরিস্থিতি, আমরা 1 থেকে 14 তারিখ বাংলাদেশে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে, সবাই কম বেশি পালন করেছে, কোথাও তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি প্রথমবারের মতো। এবং সেটিও আপনি দেখুন যে পুরো রাজনীতিটাই দাঁড়িয়ে আছে বিভ্রান্তি, গুজব, মিথ্যা আত্মের উপরে। এরা ক্ষমতায় এসেছে যেমন মিথ্যা, অসত্য এবং খুনের উপরে, এরা ক্ষমতায় থাকার চেষ্টা করছে আসলে মিথ্যা, অসত্য এবং লাশের উপরে। সেটির কারণে আল জাজিরা এই ধরনের প্রোপাগান্ডা রিপোর্ট তাদের করতে হচ্ছে। এবং সেটি 14 তারিখও আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু না দেশরত্ন শেখ হাসিনার একটি বক্তব্যকে কিভাবে সেটি তারা বিকৃত করে সেটির মাধ্যমে পরিস্থিতিকে উস্কানিমূলক পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে সর্বোচ্চ। এবং আমরা আজকে আপনাকে বলি যে আমরা কিছুদিন আগে, যেটা আমরা কখনোই করিনি এর পূর্বে, এবং আরো অনেক কিছু রয়েছে যেটি হয়তো ধারাবাহিকভাবে ধাপে ধাপে প্রমাণিত হবে, বাংলাদেশ ছাত্রলীগের যে অফিসিয়াল নির্দেশনাগুলো ছিল, যেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, টেলি সংলাপে দিয়েছি, ফোনে দিয়েছি, সেগুলোর অনেক কিছু কিন্তু আমরা ইতিমধ্যে পাবলিক করেছি। 12, 13, 14, 15 থেকে শুরু করে নানা সময়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আমরা কি ধরনের নির্দেশনা দিয়েছি, এটা এখন পাবলিক ডকুমেন্টস হিসেবে ইউটিউবে, ফেসবুকে সবখানে রয়েছে। আমরা কি নির্দেশনা দিয়েছি। এবং 15 তারিখে আমরা বারবার বলছি, 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের ঘটনা ঘটলো, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটলো, সেটিও কিন্তু আপনি দেখুন যে প্রথম আলোর রিপোর্ট, আমাদের রিপোর্টের প্রয়োজন নেই, প্রথম আলোর রিপোর্ট যেটি পরবর্তীতে তারা এডিট করেছে, কিন্তু আমি সেই রিপোর্টটি 16 তারিখ বিকেলে রাজু ভাষণে পাঠ করেছিলাম। সেই রিপোর্টটি আমি সরাসরি সেদিনই রাজনৈতিক কর্মসূচিতে পাঠ করেছিলাম। সেখানে বর্ণনা করা আছে যে তাদের কোনো কর্মসূচি ছিল না, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল। ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে, এবং আমরা কিন্তু তারা যদি কর্মসূচি দেয়, আমরা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচি দিতাম না। তারপরও তারা, আপনি দেখবেন যে 12টার কর্মসূচি 3টা পর্যন্ত টেনে লম্বা করার চেষ্টা করেছে। এবং সেই 12টার দিকে তাদের কর্মসূচিতে কিন্তু খুব বেশি জমায়েত ছিল না, 400-500 জন শিক্ষার্থী ছিল। তারপরে তারা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী কিভাবে লাঠিসোঁটা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অভিমুখে গেছে, অথচ হলে যাওয়ার সঙ্গে কর্মসূচির কি সম্পর্ক রয়েছে আপনি বলুন। গোটা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে হচ্ছে একটি অডিও ভিডিও সবই রয়েছে আজকে। তারা সেখানে গেছে, সেখানে গিয়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এবং প্রথম যিনি আক্রমণের শিকার হন বিজয় 71 হলে, আপনি দেখবেন যে সাবাদ আল ইসলাম, বিজয় 71 হলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তাকে বেধড়ক বিজয় 71 হলের নিচে যে বাগানটি রয়েছে, সেই বাগানে বেধড়ক ভাবে পিটুনি দেওয়া হয়। ইচ্ছে মতো চারপাশ থেকে ঘিরে ধরে ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডারেরা তাকে নির্মম ভাবে সহিংসতা স্বীকার করে। বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা পরিষ্কার করতে পেরেছেন? আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। এমনকি আমাদেরকে নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে, প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ জনমতের একটি বিষয়, সেটি হচ্ছে যেটি ধাপে ধাপে আসলে তৈরি হয়। আমরা মনে করি যে 5ই আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, বাংলাদেশের জনগণকে এক প্রকার পর্যায়ে জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে, তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে, লাশ ফেলছে, স্নাইপার রাইফেল ব্যবহার করছে, জঙ্গিদেরকে তারা কারাগার থেকে 18 তারিখ আপনি নরসিংদী কারাগার থেকে আপনি দেখবেন যে কতজনকে বের করে নিয়ে আসা হয়েছে। 4 আগস্ট কিভাবে এনায়েতপুরে 13 জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে হত্যাকাণ্ডগুলো পরিচালনা করা হয়েছে। তো যারা হত্যাকাণ্ডগুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের কল কবজা তারাই দখল করে রয়েছে। তো যে কারণে আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে, যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি, সঠিক মতামতটি দেয়া শুরু করেছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এবং আল জাজিরা রিপোর্ট, আমি আরেকটি বিষয় বলি, শুধুমাত্র সেটি নয়, যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে, পুলিশের বিষয়, এই বাংলাদেশে আপনি দেখবেন যে 44 জন, সরকারি রিপোর্টও যদি আমরা আমলে নেই, যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ, তারপরও আপনি দেখবেন যে সরকারি রিপোর্ট অনুযায়ী 44 জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পৃথিবীর কোন দেশে এই 44 জন কেন, 4 জন কেন, 1 জন বা 2 জন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয়, সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে, সেই প্রশ্নগুলো তো আজকে
সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি। আর যে বিভিন্ন ধরনের তাদের বিকৃত অডিও ট্যাপ, ডক্টর অডিও ট্যাপ, ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ তারা আজকে প্রকাশ করছে। আজকে যে কারো কাছে আমরা প্রশ্ন করি, দেখুন পুলিশ পৃথিবীর যে কোনো দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে কাজ করে? পুলিশ কাজ করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, পুলিশ কাজ করে তাদের যে নিজস্ব আইন রয়েছে সেটি অনুযায়ী তারা রেসপন্স করে। পুলিশ কাজ করে সরকারের যে আইন, যে সাংবিধানিক অনুশাসন রয়েছে সেটির আলোকে। সেক্ষেত্রে যেটি দেখার বিষয় সেটির জন্য তো কারো নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয়। এটি আসলে যারা এ ধরনের বলে কোনো কিছু প্রমাণ করতে চায় তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বসবাস করছে বলেই আমার কাছে সুস্পষ্ট প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন যে বাংলাদেশে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে, বাংলাদেশে কিন্তু 144 ধারা ছিল, বাংলাদেশে কিন্তু সহিংসতায় আক্রমণকাণ্ড পরিচালনা করেছে। যে প্রশ্নটি আসতে পারে, প্রশ্ন করতেই পারে, প্রপোর্শনেট কিনা, পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা, কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার সেটি প্রমাণ করার সুযোগ থাকে। এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে সেখানেও কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে যে এটির কোনো কিছুই, এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল লায়াবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না। বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইন্ডেমনিটি শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে, শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবেই হোক না কেন শেখ হাসিনা সরকার তো বিচার নিশ্চিত করতে চেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করতে চেয়েছে। এবং দেখুন এই দখলদার সরকার তারা কি করেছে, ইন্ডেমনিটি দিয়েছে। যে ইন্ডেমনিটি দেয় সে যখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেখে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না, প্রশ্ন করা যাবে না, মামলা করা যাবে না, অথচ তারা আছে এই পরিচালনা করছে বিভিন্ন কর্মকাণ্ড। সাদ্দাম, যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে আমার মনে হয় যেটি একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে, কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি, বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয়। বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই, তদন্ত করতে যাই, কিংবা ধরেন আরো তথ্য আশা করি, তখন দেখি যে অনেক কিছু অজানা। নিশ্চয়ই কোনো না কোনো দিন তো আমরা জানতে পারবোই। কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে 5ই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল, রাইট? 5ই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল, কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেননি রহস্যজনক কারণে। কেন? কারণটি কি ছিল? দেখুন এই প্রশ্নের উত্তর আমি প্রথমেই ব্যাখ্যা করেছি ইতিমধ্যে। বিশেষ করে 5ই আগস্ট শুধু নয়, 18 জুলাইয়ের পর থেকে, কারফিউ দেওয়ার পর থেকে, বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত সহিংসতা এড়াতে চেয়েছেন, মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল, আমি আপনাকে বলছি দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। 5ই আগস্ট শুধু না, আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি 1 আগস্ট ছিল শোক র্যালি, পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো, সেটি পরবর্তীতে 3, 4, 5 এভাবে 5 তারিখের কর্মসূচি কিন্তু পরিবর্তিত করা হয়। কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে, এই ক্ষতিটি যেন কমিয়ে নিয়ে আসা যায়, একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনা সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে। কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল, শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত। জি সাদ্দাম, মানে ধরেন ঠিক আছে, এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক, আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন, এটা আবার কিন্তু আরেকটা দিক, এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই, আমরা বুঝি সেটা। কিন্তু আপনারা মাঠে পুরোটা অনুপস্থিত ছিলেন, কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল, এই অভিযোগ কি সত্য? না, আমি সেটা মনে করি না, কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল, আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি, আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি, সাংবিধানিক রাজনীতিটার অর্থ কি? রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন। আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, সাংবিধানিক অনুশাসন যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা, সাংবিধানিক প্রক্রিয়া, জনগণের ম্যান্ডেট পাওয়া, গণতন্ত্র, এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, একটি
দেশে যখন শঙ্কা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে, আপনি দেখছেন যে প্রকাশ্যভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা, সেই প্রবণতাটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণভাবে নিরসন করার, এবং সেই সময় সরকার এবং দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি যেন তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে। এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন, সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ, আমরা কিন্তু কোনো অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো না। সাদ্দাম, আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে, কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমার কাছে জানতে চাইছেন, মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি। নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ, শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল? প্রথম কথা হচ্ছে অডিও ক্লিপটি তো ভিত্তিহীন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুগ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্রেও কিন্তু সেটি রয়েছে, যেটি আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করা এভিডেন্স হিসেবে, সেটির যে আইন কানুন রয়েছে বাংলাদেশের প্রচলিত আইন কানুন, সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে। এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ, প্রোপাগান্ডার অংশ, এবং প্রোপাগান্ডার মাধ্যমে হেয় করা যে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ, তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ, সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। প্রকৃত কোনো তথ্য, প্রকৃত কোনো সত্য, প্রকৃত কোনো প্রমাণ যে নেই, বরং প্রকৃত সত্যটা বরং তারাই, যারা আজকে সরকার দখল করে আছে, তারাই যে এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে হত্যা সহিংসতাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক, এই বাইরে থেকে পিআর ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি, এটি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো সুযোগ, বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনাদের পরিকল্পনাটা কি? কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর, আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে, আপনারই অনেক সহযোদ্ধা, সহকর্মী, মিছিলের সঙ্গী নিহত হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো তাদের জন্য আপনারা এখন কি করছেন, কিভাবে সংগঠিত হচ্ছেন? মাত্র দেখলাম একটা হরতাল ডেকেছেন, সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল, মানে সবকিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? দেখুন, আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা। কারণ আমরা রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে, জনগণকে অপ্রাসঙ্গিক করে, জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র, পুলিশ, নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবচ দেওয়ার জন্য, তারাই আজকে ক্ষমতায় আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি, বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেজ। একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি? প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা। তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটিলেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে, একটা ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে। খুন, সহিংসতা, ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক বিপর্যয়, চাকরি না থাকা, মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে। তো এটির কারণে আমাদের এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথ রূপান্তরটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এবং সেই লক্ষ্যে, এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। প্রশ্ন যদি থাকে, উদ্বেগ যদি থাকে, সংশয় যদি থাকে, শঙ্কা যদি থাকে, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই সংকট আমরা মোকাবেলা করবই করব, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না। সাদ্দাম, এই 5ই আগস্টের
পরে বাংলাদেশের নারীরা অনেক সংকটের মধ্যে আছে। আপনিও জানেন বিভিন্ন জায়গায় তারা নির্যাতিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের আগেই ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা যেভাবে করে আক্রান্ত হয়েছে, তাদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে, এমনকি একজন ধর্ষণের পর্যন্ত শিকার হয়েছে, তাদের ব্যাপারগুলো কেন সেইভাবে সামনে এলো না? এই পুরো বিষয়টি তো আসলে আপনি দেখুন যে সিলেক্টিভ নৈতিকতার যে বিষয়টি আছে, এবং বিশেষ করে আমাদের মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী, যদিও বাংলাদেশের গণমাধ্যম বলে আসলে বর্তমানে কিছুই নেই, সেই প্রশ্নগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত আসছে। শুধুমাত্র আপনি যদি দেখুন 16 জুলাইয়ে আপনি দেখবেন যে রোকেয়া হলে, আমাদের ছাত্রলীগের রোকেয়া হলে তো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। হলের ভেতরে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আমাদের কারো কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর পরিবেশ ঘটেনি। তারা আক্রমণ করেছে, এবং তারা দেখুন আপনি বাংলাদেশে আজকে নৈবেত্তিক মূল্যায়নের জায়গাটা কোথায় চলে গেছে। তারা আক্রমণ করছে, তারা আক্রমণটাকে বড় মহিমান্বিত করছে, এবং যিনি আক্রমণের শিকার হয়েছেন, যিনি ভিকটিম, তাকে বরং ব্লেম দেওয়া হচ্ছে। অথচ তার অপরাধটিকে আমরা যদি প্রশ্ন করি যে তার অপরাধটা কি, তিনি কি করেছেন, বা তার শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বা কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন যার বদৌলতে এটি ঘটবে, এর কিন্তু কোনো জবাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, এই ঘটনাগুলো ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন আপনি দেখবেন যে 14, 15, 16 400 থেকে 500 রুম তারা পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। এই ঘটনাগুলো কিন্তু তার আগেই ঘটেছে, যখন এই 16 তারিখের যখন তারা মৃত্যুর মিছিল তারা শুরু করলো এই দখলদার বাহিনী, তার আগেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো এবং যখন তাদের আন্দোলনটি দাঁড়িয়েছে নারীদের উপর সহিংসতা করে, সেই সহিংসতার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেয়। এবং আপনি দেখুন যে প্রথম আলোর কথা যদি বলি, রিপোর্ট তারা করেছে। আপনার যদি মনে আছে যে একটি ছবি আপনি দেখবেন, যেটি 16 বিশেষ করে 15 তারিখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, এবং সেখানে দেখবেন যে একজন মেয়ে ধাওয়া পাল্টাতে হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা কোনো অবস্থায় সমর্থন করি না, কিন্তু আমি জাস্ট একটা নৈমিত্তিক মূল্যায়নের জায়গা থেকে যদি বলি, যে আপনি দেখবেন যে সেখানে একটা চশমা পড়া, একেবারে আপনি দেখবেন যে ফুটপাতের পাশে দেয়ালের পাশ গেছে, রক্ত ঝরছে নাক বেয়ে, কপাল বেয়ে, সে একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছিল সে সময়। ওই নারীর হাতে একটা ছড়ি, লাঠি, ওই লাঠিটা শুধু লাঠি নয়, ওইটা একটা অস্ত্র। না, আমি সেটি বলছি না, আমি সেই মূল্যায়নে যাচ্ছি না। আমি যে আপনাকে ব্যাখ্যা দিতে যাচ্ছি। এবং আজকে কিন্তু এই যখন 16 জুলাই মানে এক বছর সে ঘটনাকে স্মরণ করে তারা রিপোর্ট করেছে, সেখানে কিন্তু সেই মেয়ে, তিনি যখন ঘটনার বর্ণনা দেন, আপনি শুনবেন তার বর্ণনায় কিন্তু আছে যে স্বাভাবিকভাবেই যখন তারা আক্রমণ করেছে, কারণ তাদের মূল লক্ষ্যই ছিল পরিবেশটি উত্তপ্ত করা। তারপর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার মধ্যে সে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, এবং তার যে কারণে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, এবং সেটিকে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে ছাত্রলীগের আক্রমণে, সে তার রক্তক্ষরণের ঘটনা ঘটেছে। এবং আপনি দেখুন যে ছাত্র শিবিরের, আজকে তো আল জাজিরা রিপোর্টে দেখলেনই, এর বাইরে যদি দেখেন ছাত্র শিবিরের বর্তমানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি বর্ণনা দিয়েছেন যে তারা 14 তারিখেই প্রফেশনাল ক্যামেরাম্যান, দেশি বিদেশি গণমাধ্যম থেকে শুরু করে তাদের ক্যামেরা সেট করা ছিল। এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা ছবি তুলবে, শত শত ছবি তুলবে, এবং মুহূর্তের মধ্যে সেগুলো তারা ভাইরাল করে দিয়ে তারা এক ধরনের উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করবে। তো সে কারণে প্রত্যেকটি ছবি কিন্তু সেভাবে তৈরি করা, প্রত্যেকটি ছবি সে ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তৈরি করা। 15 তারিখে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার কারণে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যেটি একপাক্ষিক আক্রমণ হিসেবে যেটিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, একপাক্ষিক আক্রমণ তারাই সূচনা করেছে, এবং এই ঘটনার বর্ণনাটা তারা সেভাবে দিয়ে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশটি তারা আসলে চরিতার্থ করতে চেয়েছে। কিন্তু ধরেন যারা আপনার কর্মীরা আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সাংগঠনিকভাবে কোনো সহায়তা দেওয়ার ব্যবস্থা কি আপনারা করছেন? এই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে, এবং এটি স্বীকার করতে হবে যে সবার কাছে সেই পর্যাপ্ত সহযোগিতা আমরা সবাইকে করতে পারিনি, কিন্তু আমরা ধাপে ধাপে, এবং ইতিমধ্যেই সেটি করা হয়েছে। এর বাইরেও, কারণ দেখুন গোটা বাংলাদেশটাই যখন কারাগারের অবস্থার মধ্যে আছে, আমাদের প্রত্যেকজন নেতাকর্মী নিজের বাড়িতে থাকার সুযোগ নেই, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ নেই, কত ধরনের সহিংসতার, নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে। এবং আমাদের নেতাকর্মীরা এই অবস্থার মধ্যে আন্দোলন করছে, প্রতিরোধ করে তুলছে, আঘাত আসছে, কিন্তু তারা বরং আরো শক্তিশালী হয়ে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি, কিন্তু অবশ্যই
আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কর্মীদের যে অসীম মনোবল রয়েছে, এই অসীম মনোবলে আসলে আমাদের সংগ্রামকে এগিয়ে নিচ্ছে। সাদ্দাম, আপনি অনেকক্ষণ ধরে আপনার কর্মীদের কথা বললেন, কিন্তু আপনি একবারও বললেন না আপনার বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি আপনার বাবা মারা গেছেন, তার জানাজায় আপনি সন্তান হিসেবে, পুত্র হিসেবে উপস্থিত থাকতে পারেননি। এই সময়গুলো কিভাবে, আপনাদের জীবন তছনছ হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি, এই সময়গুলো কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? এটি গোটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অবস্থা, গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে আসলে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং যারা হয়তো ছাত্রলীগকে অপছন্দ করেন, যারা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেন না, যারা হয়তো আন্দোলনেও ছিলেন, আপনি দেখুন যে মানুষের তো আর নিরাপত্তা নেই। একজন অভিভাবক শঙ্কার মধ্যে থাকছেন যে তার মেয়ে নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে কিনা, কোনো ধরনের অঘটনের শিকার হবেন কিনা, সেটি নিয়ে সংশয় আছে। যিনি হয়তো অন্য রাজনৈতিক দল করেন, তিনি আজকে ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। যিনি হয়তো চাকরি করেন, তিনি জানেন না যে কখন তিনি মবের শিকার হবেন। যিনি হয়তো একজন পুলিশ, তিনি হয়তো দক্ষতা মেধার ভিত্তিতে চাকরি পেয়ে কাজ করতে চেয়েছেন, সার্ভিস দিতে চেয়েছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত তাকে আতঙ্কে থাকতে হচ্ছে। এবং যিনি হয়তো গার্মেন্টস শ্রমিক, তিনি আজকে একটা শঙ্কার মধ্যে, ইতিমধ্যেই কলকারখানাগুলো বন্ধ হয়েছে, চাকরি হারা অবস্থার মধ্য দিয়ে সবাইকে যেতে হচ্ছে। অভিভাবকেরা উদ্বেগের মধ্যে রয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে চাকরি পাবে তার ন্যূনতম অর্থ কোনো গ্যারান্টি নেই। কোটা না মেধা পরিণত হয়েছে সুপারিশে, এবং পুরো চাকরি ব্যবস্থাকে তারা কুক্ষিগত করেছে। দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ প্রদানের পক্ষে তারা ত্বরান্বিত প্রত্যেক মুহূর্তে করছে। তো গোটা বাংলাদেশে এক ধরনের সংকটের মুখে রয়েছে, যে কারণে আমাদের কাছে আমরা যেটিতে ফোকাস করার চেষ্টা করছি, আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি, সংগঠিত করার চেষ্টা করছি। এবং আমাদের দেখুন, এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা একটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি, সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি, এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতাগুলো, সেটি নিয়েও আমাদেরকে এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে। আমাদের আগেকার কর্মকাণ্ডগুলো, সেগুলো নিয়ে রিভিজিট, রিথিং করার সুযোগ হচ্ছে, পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে, ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে। এবং এটির মাধ্যমে কিন্তু আমি যেটি মনে করি যে গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ইতিবাচক ছাত্র রাজনীতি করেছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং ভালোবাসায়। একটা প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতি করতে চেয়েছেন এবং বাস্তবায়ন করেছেন আসলে অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে একটা নতুন বাস্তবতা, একটা ফ্যাসিস্ট সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, একটা খুনি সরকারের মুখোমুখি ছাত্রলীগের নেতাকর্মীরা, এটা দখলদার সরকারের মুখোমুখি নেতাকর্মীরা। তো এর মধ্যে যে লড়াইয়ের শিক্ষা, সংগ্রামের শিক্ষা, মিছিলের শিক্ষা পাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আমরা মনে করি তারা আরো অনেক বেশি শানিত হচ্ছে, তারা আরো অনেক দীপ্ত হচ্ছে, তারা অনেক সাহসী হচ্ছে। শিক্ষার মূল্যটা একটু বেশি হয়ে যাচ্ছে না? দাম একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে না? সেটি দিতে হচ্ছে, সেটি বাংলাদেশের মানুষকেই, সেটি গোটা বাংলাদেশের মানুষকে আসলে দিতে হচ্ছে। কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মীদের কাছে সবচেয়ে বড় লক্ষ্যটা কি? ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে মূল লক্ষ্যটা যদি বলেন, আমাদের মূল স্বপ্ন তো দেশকে ঘিরে। আমাদের দেশটা গণতান্ত্রিক হবে, দেশটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে পরিচালিত হবে, দেশের মানুষের স্বস্তি থাকবে, নিরাপত্তা থাকবে। তো বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীরা এই যে বৃহত্তর লক্ষ্য, জনকল্যাণের লক্ষ্য, মানুষের জন্য একটি ইতিবাচক বাংলাদেশের লক্ষ্য, এটা গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্য, আমাদের ছেলে মেয়েদের জীবনের গ্যারান্টি থেকে শুরু করে এই যে সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো নিরসন করার যে প্রত্যাশা, সেই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা নিবেদিত প্রাণ হচ্ছে। যুগে যুগে ছাত্রলীগের নেতাকর্মীরা এটাই করেছে, এবং বর্তমান সময় তারা এই এক ধরনের যে ব্যতিক্রমী বাস্তবতা, এই ব্যতিক্রমী বাস্তবতায় এই জীবন কাঠি সামনে রেখে, এই স্বপ্ন সামনে রেখে, লক্ষ্য সামনে রেখেই ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। প্রায় শেষ পর্যায়ে আছি আমি, তারপরেও দুটো প্রশ্ন আরো না করলেই নয়। সেটি হচ্ছে, ধরেন আপনারা বলা চলে যে রাস্তায় দাঁড়াতেই পারছেন। আমি জানি আপনাদের কয়েক লাখ কর্মী এখন এই মুহূর্তে কারাগারে রয়েছে, কেউ ঘরে থাকতে পারছে না, পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে, কারো কোনো নিরাপত্তা নাই, এগুলো সবই আমি বুঝি। তারপরেও যে কর্মসূচিগুলো দিচ্ছেন, রাস্তায় যে দাঁড়াতে পারছে না, এগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন আপনারা? দেখুন, কর্মসূচি কিন্তু ক্রমাগত ভাবে অংশগ্রহণ বাড়ছে, সম্পৃক্ততা বাড়ছে, এবং কর্মীরাই আমাদের কর্মসূচিগুলো এগিয়ে নিচ্ছে। আমাদের মিছিল ক্রমান্বয়ে বড় হচ্ছে, এবং যে সেটি বিভিন্ন ধরনের কর্মসূচি, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক, জেলায় হোক, মফস্বলে হোক, গ্রামে গঞ্জে হোক, নিজের বাড়িতে হোক, সবখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরা সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছে, এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছেও। বিশেষ করে গণমাধ্যমে তো আর ছাত্রলীগের কর্মসূচির আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম তো এভাবেই তারা এই অবস্থায় নিয়ে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যখন
কর্মসূচির খবরগুলো প্রকাশিত করা হয়, তখন সেগুলো চিহ্নিত করে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কিংবা তাদের যে প্রাইভেট সন্ত্রাসী বাহিনী রয়েছে সেটিকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এর মধ্যেও কিন্তু আমরা সেই কাজটি করে যাচ্ছি এবং নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে, এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আমাদের এই লড়াই বিজয়ী হবেই হবে, এই দখলদার সরকারকে বিদায় নিতে হবেই হবে এবং বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। সাদ্দাম, আপনি বলছেন যে অনেকেই ছাত্রলীগ পছন্দ নাও করতে পারে না। বাংলাদেশে রাজনীতি মূলত দুটি ধারায়, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ। তো একটা দেশের একটা বড় অংশ আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করে না, এটাই প্রতিষ্ঠিত। তো অনেক সাধারণ মানুষ আছে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এখন তারা অনেকেই মনে করছেন তাদের ভুল হয়েছিল, কারণ দেশের যে পরিস্থিতি তাতে তারা করে নিরাপদ বোধ করছেন না এবং তাদের আকাঙ্ক্ষাও বাস্তবায়ন হয়নি। তো কিন্তু তারা আবার ভয় পাচ্ছে ছাত্রলীগকে, যে তারা ফিরে আসলে তাদের জন্য এই নিরাপত্তাহীনতা যে কাটবে তা নয়, ফলে তাদের উভয় সংকটে আছে। তাদের জন্য কি কিছু বলবেন? দেখুন, এই ভয়টাও আসলে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করা হচ্ছে, কারণ আপনি দেখবেন যে যখন দখলদার সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানুষ যখন বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাতে আস্থা, কিংবা যখন আমাদের সমর্থন করুক বা না করুক, যখন এই সরকারের বিদায়ের ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে একটা দৃঢ় ঐক্য গড়ে উঠেছে, মানুষ চায় যে কোনো মুহূর্তে এই সরকার বিদায় নিক, এটা কিন্তু বাংলাদেশের মানুষ একটা মৌলিক চাওয়ায় পরিণত হয়েছে। আপনি যদি চিন্তা করেন, এটি মৌলিক চাওয়াতে কবে এরা বিদায় নিবে, কবে আমরা একটা শান্তি স্বস্তিতে বাংলাদেশে আমরা থাকতে পারবো, এটি শুধুমাত্র রাজনৈতিক চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের এক ধরনের সার্বজনীন নাগরিক চাওয়ায় পরিণত হয়েছে যে কবে এই সরকার বিদায় নেবে। তো সে কারণে কিন্তু এটির কারণেই এই দখলদার সরকারের বিভিন্ন যে এগুলো রয়েছে, তারা আজকে চেষ্টা করছে এই ধরনের ভীতিটি ছড়িয়ে দেওয়ার জন্য। নিজেদের ভীতিটি তারা আসলে জনগণের উপর চাপিয়ে দিয়ে আড়াল করার চেষ্টা করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণকে ব্যবহার করার চেষ্টা করছে। এবং এটি আসলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা কর্মকাণ্ডগুলো করেছে, তারা যেমন সেই সময়ে এই কর্মকাণ্ডগুলো করেছে এবং আজকেও এটি জনগণের উপর চাপিয়ে দিয়ে তারা আসলে নিজেদের যে প্রতারক কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো তারা আড়াল করতে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বারবার বলেছি, আমরা বাংলাদেশের জনগণের আমাদের সমর্থন করার অধিকার আছে, বাংলাদেশের জনগণের আমাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে, কিন্তু বাংলাদেশে আমরা রাজনীতি যারা করি, আমরা সবসময় বাংলাদেশের যে রাজনৈতিক দল মত বিশ্বাসের মানুষই হোক না কেন, আমরা বিশ্বাস করি যে সেই মানুষকে সহযোগিতা করা, সেই মানুষের পাশে থাকা, তার জন্য একটা নিরাপদ সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করাই হচ্ছে আমাদের কাজ। এবং বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। বরং আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাও আমরা মনে করি যে আমাদের শক্তি, কারণ তাদের যে প্রতিবাদ, তাদের যে সাহস রয়েছে, যারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে, আমরা মনে করি তারাও আমাদেরকে অনুপ্রাণিত করে, তাদের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। এবং যারা জনগণের মধ্যে যদি উদ্বেগ থাকে, প্রশ্ন থাকে, সংশয় থাকে, সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে তো আমরা বরং আরো বেশি শান্তিত হতে পারবো, আরো বেশি গণমুখ হতে পারবো। তারা যদি প্রশ্ন করে, তারা যদি সমালোচনা করে, তারা যদি বলে যে এটি ভুল ছিল, এই কর্মসূচিটা না দিলেও হতো, এই কর্মসূচিটি অবলম্বন না করলেও হতো, এটি তো রাজনীতিতে একটি কন্টিনিউয়াস প্রসেস, এটা অব্যাহত প্রক্রিয়া। জনগণের কাছ থেকে তো আমরা সবসময় শিক্ষা গ্রহণ করবো। একটি রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক দল পৃথিবীর, সেটি তো 100% পারফরমেন্স সবসময় করা সম্ভব হয় না। ইভালুয়েশনের মাধ্যমে আগামী দিনে আরো ভালো করার প্রমিসের মাধ্যমে সেটি এক্সিকিউট করার চেষ্টাটা থাকে। তো আমরা সংগঠন হিসেবে আমরা সেটাই করব এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে আপনি দেখুন যে ক্ষমতায় আপনি যাবেন কিভাবে, ক্ষমতা থেকে আপনি বাদ যাবেন কিভাবে, এই যে মৌলিক প্রশ্নটি রয়েছে, আপনি জনগণের সমর্থন নিয়েই তো যাবেন। তো সেই আজকে কিন্তু এই যে 5ই আগস্টে যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপট তারা করেছে, এটি কিন্তু এই গণতান্ত্রিক ব্যাকরণ মেনে কিন্তু তারা করেনি, সহিংসতার ব্যাকরণ অনুসরণ করেই বাংলাদেশের জনগণকে হোস্টেজ বানিয়ে তারা কিন্তু এই তাদের যে ষড়যন্ত্রটি তারা বাস্তবায়ন করেছে। তো যে কারণে আমরা সবসময় বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমরা জনগণের সঙ্গে রয়েছি, আমরা বাংলাদেশের তারুণ্যের প্রশ্নে রয়েছি, তারুণ্যের নিরাপদ, তাদের স্বপ্ন, তাদের সমৃদ্ধির জন্য আমরা ভবিষ্যতে কাজ করব। এবং যে প্রতিবাদ তারা আমাদের বিরুদ্ধে করছে, সেই প্রতিবাদী আমাদের শক্তি। আমরা চাই যে আমাদের সমর্থন করুক বা না করুক, আমাদের পক্ষে থাকুক বা না থাকুক, বাংলাদেশের সকল জনগণ গণতন্ত্রের পক্ষে থাকবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, প্রতিযোগিতামূলক ইতিবাচক অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে থাকবে। এবং যারা শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি এই রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি আদায় করতে চায়, রাষ্ট্রযন্ত্রকে তারা জিম্মি করে আজকে টাকার পাহাড় বানানো, ক্ষমতার পাহাড় বানানো, বিত্ত বৈভবের পাহাড় বানানো, বা নিজেদের ক্ষমতার গ্যারান্টি যারা চায় তাদেরকে চুরমার করে দিয়েই বাংলাদেশের জনগণের জননিরাপত্তা এবং সমৃদ্ধি আমরা ভবিষ্যতে সুনিশ্চিত করব। জি, শেষ প্রশ্ন,
কবে নাগাদ দেশে ফিরতে পারেন আপনারা? আমরা যেটি মনে করি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের বর্তমান যে লড়াইটি রয়েছে, এই লড়াই সংগ্রামটি আমাদের কিন্তু নেতাকর্মীরাই অব্যাহত রেখেছে এবং তারাই নেতৃত্ব দিচ্ছে। আজকে কিন্তু আমরা স্বাভাবিকভাবেই যখন একটি আইনানুগ প্রক্রিয়া যখন দেশে নেই, যখন একটি নিরাপত্তাহীন, সিকিউরিটি লেস এবং ললেস রাষ্ট্র ব্যবস্থা যখন পরিণত হয়েছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দায় যখন